স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ১.৫ বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দল, সহায়ক সরকারের কথা বলছে বিএনপি। এসব নিয়ে আজকের আলোচনা রোড আগে না ম্যাপ আগে, কথা বলতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিলু। স্বাগত আপনাদের। অসীম কুমার উকিল, রোড ম্যাপ যেটি প্রকাশ করলো সেইটি নিয়ে আমরা দেখেছি যে বিএনপি পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে সত্যিকার অর্থে নির্বাচনটা কিভাবে হবে সেই বিষয়গুলি আগে আসা প্রয়োজন, নির্বাচনকালীন সরকারের বিষয়টা আগে আসা প্রয়োজন, সব কিছু আছে। আওয়ামী লীগ এই বিষয়টিকে কিভাবে দেখছে, একটা লম্বা সময় আগে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ প্রকাশ করেছে সেটি? আপনাকে ধন্যবাদ। আসলে টক অফ দ্য নেশন রোড ম্যাপ, সারা দেশ জুড়ে এই আলোচনাটা হচ্ছে। তার সুন্দর একটি বাংলা নামও হয়েছে পথনকশা, রোড ম্যাপ। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল 2014 সালের 29শে জানুয়ারি। সেই হিসেবে 2019 সালের 28শে জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে সাংবিধানিকভাবে, সংবিধানের যে কথাগুলি আছে সে অনুযায়ী। সেটাকে সামনে রেখে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে তারা 7টি পয়েন্টকে গুরুত্ব দিয়েছে, উল্লেখ করেছে যে বিষয়গুলি আলোচনা হবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন হবে বছর ঘুরে আগামী বছর শেষে নাগাদ। বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদলে বিশ্বাসী সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। সেই বিবেচনায় নির্বাচন কমিশন থেকে এই রোড ম্যাপটি দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই রোড ম্যাপ ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই রোড ম্যাপ অনুযায়ী তার সাংগঠনিক প্রস্তুতি, দলীয় প্রস্তুতি গ্রহণ করছে। বিএনপি এটার সাথে ডিফার করেছে। ডিফার করার ক্ষেত্রে একটি কথা সুস্পষ্ট, তারা রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন যে উদ্যোগগুলি গ্রহণ করেছে সেই উদ্যোগগুলির পার্ট হবে না এরকম কথা বলেনি। একটি বড় বিষয় আছে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা, সেই আলোচনায় বসবে না এমন কথাটি বলে নাই। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই যে সকলের উদ্যোগটি হলো নির্বাচনমুখিতা। আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেকের অনেক বিষয় আছে, সেই বিষয়গুলি ফয়সালা করবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার লক্ষ্যে অনেকের অনেক প্রস্তাবনা আছে, সেই বিষয়গুলি না আলাপ আলোচনা করাই যেতে পারে। এই সময়টুকুও দরকার, এই সময়টুকু দরকার বলেই মানে 18 মাস পূর্বেই রোড ম্যাপগুলি ঘোষণা করা হয়েছে, যাতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, 40টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তারা আপনার মানে 42টির মধ্যে দুটি নাই, 40টি জামাত বাদ দিলে, জামাত এবং ফ্রিডম। কমিশনের তালিকায় কালকেরই তালিকার মধ্যে 42টা আছে, ফলে এটাই আমাদের ধরতে হবে না। সেখানে কিন্তু ভিতরে লেখা আছে, জি, এই যে আপনার 42টি কথাটা উল্লেখ করেছে, 40টি এটা লেখা আছে। তো যাও 40 এরা সকলের সাথে আলাপ আলোচনা করবে এবং সেটা নির্বাচন নিয়ে নানামুখী কথা আছে। গত 5ই জানুয়ারি নির্বাচন, লাস্ট জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ না করাটা হয়তো তাদের রাজনৈতিক সীমাবদ্ধতার দিন, আমি যেভাবে চিহ্নিত করি না কেন, তাদের দিক দিয়ে হোল ইলেকশন সিস্টেম নিয়ে কথা আছে। আবার মহামান্য রাষ্ট্রপতি যখন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু করেছে তখন সবাই মিলে আমরা অংশগ্রহণ করেছি, প্রস্তাবনা রেখেছি, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। পরবর্তী সময়ে আপনার কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ আপনার এই রোজার মাসে ইফতার পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সমস্ত ইফতার পার্টিগুলি হয়েছিল মূলত এই নির্বাচনকে সামনে রেখে একটি জমায়েত। সেই জমায়েতের মধ্যে দিয়ে সমস্ত দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা নির্বাচনমুখী বক্তব্য রেখেছেন। আজকের দিনে দাঁড়িয়ে
এটা বলা চলে যে একটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে। জি, অবশ্যই। মোশাররফ ভাই, এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এই রোডম্যাপটা আপনারা কিভাবে দেখছেন, গ্রহণযোগ্য অথবা এটা আমরা জানি না রাজনৈতিকভাবে যেটা বলা হচ্ছে সেইটাই কিনা? না, আসলে আপনি লক্ষ্য করবেন যে আমাদের মহাসচিব যে প্রতিক্রিয়াটা দিয়েছে তাৎক্ষণিকভাবে, সেটা উনি কিন্তু আসলে এই রোডম্যাপের ব্যাপারে আমাদের তেমন কিন্তু কোনো রিয়াকশন নেই। আমাদের বক্তব্যটা হলো যে নির্বাচনটা কিভাবে হবে, কারণ আপনার যেই 7টি দফা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক কাজ। যেমন আপনার আইন সংস্কার করা, ভোটার লিস্ট করা, কেন্দ্র নূতন করা, নূতন নিবন্ধন দেওয়া, কিভাবে আগামী নির্বাচন হবে সেই স্টেপগুলিতে অগ্রসর, এটা কিন্তু তাদের একটা রুটিন ওয়ার্ক। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিশেষ করে পঞ্চদশ সংবিধানের সংশোধনের পর যে একটি সংকট তৈরি হয়েছে, যে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং দলীয় সরকারের অধীনে যেমন নির্বাচন হবে, এমনি একটি বিষয়, আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য আছে যে জিনিসটা আমরা আলোচনা করি না বা আমরা এড়িয়ে যাচ্ছি, সেটা হলো এই সংসদ বহাল রেখে কিন্তু আরেকটি নির্বাচন হবে। সুতরাং দুটি সংসদ কিন্তু আমরা একই সাথে পাবো, একটা হলো বর্তমান সংসদ যারা সদস্য আছেন এরা, আরেকটা নির্বাচিত সংসদ। এটাও একটা বাংলাদেশের জন্য একটি নূতন কিন্তু একটি সংস্কৃতি আমরা লক্ষ্য করছি, যার জন্য বিএনপির বক্তব্য হলো যে নির্বাচনটা কিভাবে হবে সেই ব্যাপারে একটি দিক নির্দেশনা কিন্তু আগে দরকার। যে কথাটি আমাদের মহাসচিব বলেছে যে আমরা যেখানে রোডেই নেই, কারণ আপনি নির্বাচনে যেতে হলে তো একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। যেমন এখন হলে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাস বলে যে কোনো দলীয় সরকারের অধীনে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন কখনো সম্ভব নয়। তাহলে মোট কথা যে নির্বাচন কমিশন যে পরিকল্পনা গ্রহণ করেছে সেইটার ব্যাপারে আসলে না, আপনাদের নির্বাচন কমিশন এখন যে কথাটি বলেছে আপনি একটি লক্ষ্য করবেন, নির্বাচন কমিশন বলেছে যে এখন একটি সাংবিধানিক সরকার দেশে আছে, এখানে আমাদের কিছু করণীয় নাই। কিন্তু এই আজকেও যদি আপনি বিভিন্ন পত্রিকাগুলি দেখেন, যারা বিশেষজ্ঞ তারা বলেছে যে না, এই কথাটা কিন্তু নির্বাচন কমিশন একটা অসত্য প্রকাশ করেছে। আমরা যে জিনিসটি বলতে চাই যে নির্বাচন, আমরা সবসময় বলি যে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন স্বাধীন। আজকে তার নিবন্ধিত রাজনৈতিক দলগুলি, আপনি যেটি 42টা বললেন, জামাতকে যদি স্থগিত 41টি দল, আজকে দেখা যাচ্ছে যারা ক্ষমতাসীন দল তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে। আজকে নির্বাচন কমিশনের যেগুলি রুটিন ওয়ার্ক, যেমন আপনি মনে করেন এখন আমাদের সদস্য সংগ্রহ চলছে সারা বাংলাদেশে, এটা কিন্তু একটি নির্বাচনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। একটা দলকে আপনি কিভাবে পুনর্গঠন করবেন, কিভাবে একটি দলকে আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুত হবেন, সেখানে যদি হামলা হয়, সেখানে যদি আমাদের প্রোগ্রাম করতে না দেওয়া হয়, সেটা কি নির্বাচন কমিশনের দায়িত্ব নয়? আপনি দেখবেন যে আজকে ক্ষমতাসীন দল সারা বাংলাদেশের জনগণের কাছে তাদের কর্মসূচি, তাদের বক্তব্য উপস্থাপন করছেন, প্রধানমন্ত্রী বড় বড় জনসভা করছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনসভা বক্তৃতা, অথচ বিএনপির জন্য এটা নিষিদ্ধ। এটা কি আপনার আরপিওতে এই ধরনের কি কোনো বাধা আছে যে বিএনপির মতো দল এখানে কোনো মিছিল মিটিং করে? এটাও আজকে নির্বাচন কমিশন এটাও হয়তো সরকারকে কন্ট্রোল করা তার ক্ষমতা নেই, কিন্তু সে কিন্তু বলতে পারে যে আমার নিবন্ধিত দলগুলিকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক। আজকে কিন্তু সেটা বাংলাদেশে নেই। আজকে আপনি যদি, আমরা যেটা বারবার বলি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার। আজকে দেখবেন অসীম দ্বারা আজকে সারা বাংলাদেশের জনসভা করতে বেড়াচ্ছে, আজকে তারা নৌকার পক্ষে ভোট চাচ্ছে, তাদের কি তারা জনগণের জন্য করেছে জনগণের কাছে উপস্থাপন করছে। কিন্তু আমরা বিএনপি বা আমাদের জোট আজকে কিন্তু আমরা ঢাকা শহরে মিছিল মিটিং করা আমাদের জন্য নিষিদ্ধ। আজকে বাংলাদেশে কোথাও আমরা জনসভা করতে পারছি না, আমাদের কি বক্তব্য আমরা এটা তুলে ধরতে পারছি না। সুতরাং এটা কি সমান ফিল্ড হলো? যার জন্য নির্বাচন কমিশন যে 7 দফা দিয়েছে, আপনি এটা বাস্তবায়িত হবে কিভাবে? একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন সবার জন্য যদি সমান সুযোগ আপনি সৃষ্টি না করতে পারেন, তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে জনগণের কাছে? যার কারণে যে কথাটি অসীমদা বলার চেষ্টা করেছে, 2014 5ই জানুয়ারি আমরা কেন বর্জন করেছি? যে ফিল্ড সমান না সবার জন্য, যে এমনিভাবে ফিল্ড তৈরি করা হয়েছে যে একটি দলকে জেতানোর জন্য সকল আয়োজন সম্পন্ন। এখন এই ধরনের নির্বাচন তো বিএনপি যেতে পারে না, যার জন্য এবার বিএনপি কিন্তু বারবার বলেছে যে আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু সেই পরিবেশটা কিন্তু আগে তৈরি করতে হবে। আমাদের আজকে যে 7 দফা দিয়েছেন, আমরা মনে করি এই 7 দফায় নির্বাচন কমিশন অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা তার এখানে নেই। সুতরাং রাজনীতির দলগুলিকে আগে তার আস্থায় আনতে হবে। তার ক্লায়েন্ট কারা? নির্বাচন কমিশন ক্লায়েন্ট হলো রাজনৈতিক দলগুলি। সেই দলগুলিকে যদি আপনি আস্থায় না আনতে পারেন, তাহলে কাকে দিয়ে আপনি ইলেকশন করবেন? আমি ভোটার,
আমি কি ভোট দিতে পারবো আগামী দিনে, এই নিশ্চয়তা কি আছে? কারণ গত 5ই জানুয়ারির পর উপজেলা নির্বাচন বলেন, আপনার পৌরসভা নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, কোথাও বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। সুতরাং এই যে ভোটের দেওয়ার ক্ষেত্রে জনগণের যে একটি অনীহা এবং এই যে তাদের সমর্থন যে আজকে প্রত্যাহার, আপনি সর্বশেষ যদি দেখেন কুমিল্লা নির্বাচন সম্বন্ধে অসীম দাও বলেছে যে একটি ভালো নির্বাচন হয়েছে, সেখানে যদি আপনি ভোটার উপস্থিতির পার্সেন্টেজ দেখেন, বাংলাদেশের এভারেজ স্থানীয় সরকার নির্বাচনগুলি +80 ভোটার উপস্থিতি হয়, কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মাত্র 63% ভোটার উপস্থিতি হয়েছে। এই যে জনগণের একটি প্রত্যাহার মনোভাব, এই জায়গা থেকে যদি আমরা জনগণকে ভোটের দিকে না নিয়ে যেতে পারি, তাহলে তো আমরা গণতন্ত্র অর্থবহ হবে না, বরং একটি সরকার ঠিকই থাকবে কিন্তু সেখানে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না, জনগণের কোনো মতামত থাকবে না। জাহিদুল হাসান, এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন কমিশনের কাছ থেকে যেই প্রত্যাশাটার কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এই মুহূর্তে সেই প্রত্যাশা পূরণের সুযোগ তাদের আছে কিনা, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে সরকার কিরকম হবে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে কিনা? না, বিএনপি তো নির্বাচনকালীন সরকারের ভূমিকা নিয়ে চায় না। বিএনপি চাচ্ছে সরকারের নির্বাচন কমিশন অন্তত বলুক যে আমাকে কথা বলার সুযোগ দাও, সভা সমাবেশ মানে লেভেল প্লেইং ফিল্ডের। আচ্ছা, আমি একটু শুরুতে আসি। প্রথমত এই ধরেন আওয়ামী লীগ তো ওয়েলকাম জানালো, সরকারি দল ওয়েলকাম জানাবেই, বিএনপি ওয়েলকাম করেনি। কিন্তু আমি বিএনপির পলিটিক্যাল অবস্থান থেকে ঠিকই আছে যে আগামী নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য যত যা কিছু বলার এখন তারা বলবে, এটা খুবই স্বাভাবিক। কারণ আলটিমেটলি বিএনপি নির্বাচনে যাবে, এটা আমি বিশ্বাস করি, যে কারণে যতটা আদায় করা যায় এই কারণে একটু চাপে রাখার জন্য কথা বলতেছে। কিন্তু আমি নির্বাচন কমিশনের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এই কারণে যে অন্তত আমরা জানতে পারছি কমিশন আগামী 1.5 বছর কি করবে না করবে। আপনি দেখেন রকিব কমিশন কিন্তু এর আগে এই ধরনের কিছু করেই নাই, হ্যাঁ, ওই আলোচনাও করে নাই, যে কারণে বিতর্কিত হয়ে গেছে। এটা করেছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় যে আপনার শামসুল হুদা কমিশন, দেখবেন উনি ফেব্রুয়ারিতে উনি ওথ নিলেন, জুলাই মাসে এসে উনি 5 দফা আপনার রোডম্যাপ ঘোষণা করেছিলেন। সেখানে অনেক আপনার সুপারিশ এসেছিল, অনেক আইনের সংস্কারের বিষয়ে এসেছিল, যেগুলো পরবর্তীতে অনেকগুলো বাস্তবায়ন হয়নি। তো এই কমিশন অন্তত এই প্ল্যানটা দিয়েছে যে কি করবে তারা, এটা জনগণ জানতে পারলো। কিন্তু পাশাপাশি আপনার একটু আমার কাছে একটু লাগছে যে ধরেন ওনারা আমাদের সঙ্গে কথা বলবেন, গণমাধ্যম কর্মীর সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, সিভিল সোসাইটির সঙ্গে কথা বলবেন, যে আইনগুলো সংস্কার করবে, সে আইনগুলো যদি ওনারা একটা ড্রাফট তৈরি করে রাখতে পারতেন, ওই ড্রাফট নিয়ে আমি তার সঙ্গে আলোচনায় বসতে পারতাম যে আপনি এই আইন করতে চাচ্ছেন, এটা চেঞ্জ করেন বা এটা অ্যাড করেন বা এটা বাতিল করেন। ওনারা কিন্তু সেই ড্রাফটটা তৈরি করে দেননি। অথবা আমি যে আলোচনায় যাব বা স্টেক হোল্ডাররা যে আলোচনায় যাবে, কি নিয়ে আলোচনাটা করবে, পরামর্শ দিবে শুধু, কিন্তু ওই আইনগুলো তারা যদি করে রাখতে পারতো এটা ভালো হতো। আরেকটা আমি এই এবিএম মোশাররফের সঙ্গে একটু একমত এই জায়গায় যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যে অসহায়ত্ব প্রকাশ করেছেন, আমি মনে করি এটা অসহায়ত্ব প্রকাশ করেন নাই, নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে হয়তো ওনার ধারণা নেই। পলিটিক্যাল পার্টিকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না যে অভিযোগটা আছে, যে বিশেষ করে অপোজিশনকে, সিইসি বলছেন যে ওনার সেটা শিডিউলের আগে ওনার সেই ক্ষমতা নেই বলার বা এখতিয়ার নেই। আমি মনে করি এটা এখতিয়ার বা ক্ষমতার বিষয় না, পারলো কি পারলো না, সরকারের কাছ থেকে আদায় করতে পারলো কি পারলো না সেটা দেখার দরকার ছিল না। কারণ সে সরকারকে যদি বলতো অন্তত যে দেখেন একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে হলে পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করেন, অ্যাটমসফিয়ারটা চেঞ্জ করেন, এখানে সব দলকে নিয়ে এসে আমরা নির্বাচন করতে চাই, এখন একটা প্রধান বিরোধী দলের আপত্তি আছে, হ্যাঁ, সেই আপত্তিটা মিটমাট করেন, এই কথাটা বললে নিশ্চয়ই নির্বাচন কমিশনের ক্ষমতার অতিরিক্ত হতো না। এটা বললে অন্তত জনগণের কাছে একটু আস্থারও বেড়ে যেত। অবশ্যই। এবং একই সঙ্গে যে কোনো নিবন্ধনকারী কর্তৃপক্ষের কাছেই তো নিবন্ধনকৃত যে সংস্থা অথবা সংগঠন তারা যাবে, তাদের যে কোনো ধরনের যদি কোনো গ্রিভান্স থাকে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেহেতু নিবন্ধন দেয়, তারা কিন্তু এটা বলে পার পাওয়ার কথা না। যদি তার নিবন্ধনকৃত সংগঠনগুলি ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে এটা অ্যাড্রেস করার দায়িত্ব তার, যেহেতু কথাটা বলতে না,
যদি তার আমি বলছি নিবন্ধনকৃত সরকারকে তো সংগঠনগুলি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে এটা অ্যাড্রেস করারও উনি দায়িত্ব যেটা তার, যে যেহেতু কথাটা বলতে চেয়েছেন, ওনার হাতে তো পুলিশ বিডিআর ওনার হাতে তো নাই এখন, যেটা ইলেকশন শিডিউল ঘোষণা করার পর হবে, উনি বাধ্য করতে পারবেন। কিন্তু ওনাকে তো আমি বলছি বাধ্য করার তো দরকার নেই, এটা অনুরোধ তো করতে পারে। যদি সরকারকে অনুরোধ করে, সেই অনুরোধটা করলে তো জনগণের অন্তত আস্থাটা বাড়ে তার উপর। আমি অবশ্যই সেই প্রশ্নে সুযোগটা বলেছি। সেই সুযোগটা তারা উনি নেন। নেননি, আমরা সেই একটা জায়গায় বিরতির পর বলছি। এই বিষয়টা অসীম কুমার উকিল আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে সভা সমিতি করতে পারছে না, রাজনৈতিক দলগুলি তাদের কার্যক্রম করতে পারছে না বলে যে বিষয়টি, সেটি আপনারা কিভাবে দেখছেন? এবং একটা পার্থক্য দৃশ্যমান যে আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলি সেভাবে সভা সমিতি করতে পারছে না। আমরা একটা বিরতির পর আপনার কাছে আসবো। আজকে বাংলাদেশের ইচ্ছা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অসীম কুমার উকিল, যেটি জানতে চাচ্ছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক সময়ই কথা বলা হচ্ছে, এখনও বলা হচ্ছে, এবং এই জিনিসগুলি এখন অনেক বেশি দৃশ্যমান যে অন্য দলগুলি ঠিকমতো মানে মাঠে সভা সমাবেশ করতে পারছে না। এই জিনিসগুলি সরকারের যারা দায়িত্বে আছেন, আওয়ামী লীগ বা রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আপনি এই জিনিসটা কিভাবে দেখেন? না মানে আমার এটা তো ব্যক্তিগত অপিনিয়ন দেওয়ার সুযোগ থাকে না যখন আমি একটি দলের শৃঙ্খলে আবদ্ধ। দলীয় বিবেচনাটাই সেখানে সর্বাধিক। অবশ্যই দলীয় ফোরামে অনেক আলাপ আলোচনা করা হবে, তারপরে এগিয়ে যাব। এখানে ইতিমধ্যে আমাদের দুইজন বন্ধু আলোচনা করেছেন বেশ কিছু বিষয় নিয়ে। নিবন্ধিত দলগুলোকে সভা সমাবেশের সুযোগ দেওয়া, সেক্ষেত্রে এই সিইসি বা ইলেকশন কমিশনের একটি উদ্যোগী ভূমিকা থাকা উচিত বলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি। নির্বাচন কমিশন যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন সমস্ত দায় দায়িত্ব থাকবে, কিন্তু সেই পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রেও যে রোড ম্যাপটা বলা হয়েছে তো এই জন্য সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখবে। এর মধ্যে তো আস্থার জায়গাগুলি তৈরিও হবে যারা স্টেক হোল্ডার। তবে আপনি যেটা বলতেছিলেন যে দলগুলো মিটিং মিছিল করার সুযোগ পাচ্ছে না, এই মানে এই কথাটা সর্বাংশে সত্য নয়। অপরাপর ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি অনেক সংগঠনে মিছিল মিটিং করছেন। বিএনপির মহাসচিবও সাম্প্রতিক ঠাকুরগাঁওকে প্রোগ্রাম করে আসছে। কিছু সমস্যা হচ্ছে না আমি তা বলছি না, যে সমস্যাগুলি কিন্তু বিএনপি তৈরি করেছে। সমস্যাগুলি বিএনপি মিছিল নিয়ে আসছে, যাওয়ার সময় দেখা গেল যে সামনে যা পাচ্ছে ভেঙে যাচ্ছে, লাঠি নিয়ে হামলা করছে, জ্বালাও পোড়াও করছে। এমনি একটি পরিস্থিতির মধ্য দিয়ে এই জায়গাগুলি তৈরি হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষা আর স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাগুলি তৈরি করেছে। হ্যাঁ, পরিস্থিতির উন্নতি হয়নি, অবশ্যই দেশ এখন নির্বাচনমুখী। অবশ্যই সকল দলের নির্বাচনের কাজ করার সুযোগ থাকা দরকার, নিবন্ধিত সকল দলের। আবার রাজনৈতিক দলগুলিরও এই দায়িত্ব নিয়ে পরিবেশগুলো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখা দরকার সকলের ক্ষেত্রে। কেবলমাত্র এই সরকারি দল বা সরকারের উপর সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজেরা মানে অগ্রসর হওয়ার ক্ষেত্রটাকে না, যে আমারও দায়িত্ব আছে সরকারি দল হিসেবে, অবশ্যই আমার দায়িত্বটা প্রধান। আবার বিরোধী দল যারা আছে তাদেরও দায়িত্ব আছে, আমি সে জায়গাটায় বলতে চাই। অবশ্যই মিছিল মিটিং আন্দোলনের ইলেকশন রোড ম্যাপ যখন ঘোষণা করা হয়েছে, সেই রোডে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সাথে মিছিল মিটিংয়ের জায়গাগুলি তৈরি করা দরকার। এই বিষয়গুলিতে দ্বিমতের কোনো অবকাশ নেই, কিন্তু মাথায় হুলিয়া নিয়ে আপনি কোর্টে হাজিরা দিবেন না, মিছিলে হাজির হবে, সেই মিছিল থেকে কেউ গ্রেপ্তার হলে বলবেন যে মিছিল করতে দিচ্ছে না, গ্রেপ্তার করতে দিচ্ছে না। এই বিষয়গুলি বিবেচনা রাখতে হবে। দিনের পর দিন আপনার কোর্টে হাজিরা দিচ্ছে না, জেলা শহরে না থেকে রাজধানীতে থাকছে, জেলা শহরে একটা প্রোগ্রাম দিয়ে পরে চলে গেল যে সেখানে মিছিলে থাকবে, সেই মিছিল থেকে অ্যারেস্ট করা যাবে না। এই বিষয়গুলি নিয়ে আরও আমাদের সতর্ক অবস্থান নিতে হবে। আইন আছে, বিচার আছে, মামলা মোকদ্দমা রাজনৈতিক অঙ্গনে থাকে, জামিনও পাচ্ছে, জামিনের ব্যবস্থাগুলি আছে, কিন্তু মোকাবেলা করতে হবে। তো আমরাও কেউ এই মামলা মোকদ্দমার বাইরে ছিলাম তা না, আমাদেরও এগুলির মানে অভিজ্ঞতাগুলি সুখপ্রদ নয়।
বাট আমরা বৃত্তগুলি ভেঙে যেতে চাই। আমরা গণতন্ত্রের কাঠামোকে শক্তিশালী করতে চাই, আমরা শক্তিশালী নির্বাচন কমিশন যেমন করতে চাই, আমরা এই নির্বাচন কমিশনকে ঘিরে যে পার্লামেন্ট হবে সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু, সেই জায়গাটাতে আমরা নিয়ে যেতে চাই। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করাবে। এর মধ্যে দিয়ে সামগ্রিকভাবে গণতন্ত্রের সুবাতাস ববে, সবাই মিছিল মিটিং সবকিছুই করবে, কিন্তু দায়িত্বগুলি নিয়ে সকলকে অগ্রসর হতে হবে। অবশ্যই মিছিল মিটিং ব্যাপারে যেই মোশাররফ ভাই, এই ক্ষেত্রে একটু বিএনপির মহাসচিব বলেছে যে রাস্তা খানাখন্দে ভরা। তো রাজনীতির রাস্তা তো সবসময় এরকম বন্ধুরই থাকে, সেটা মসৃণ করার তো আবার রাজনীতিবিদরাই করেন, সেইটাও তো এক ধরনের বলা যায় যে রাজনীতির চর্চার মধ্যেই আছে। না, অবশ্যই আপনি যে কথাটা বলেছেন সেটা রাজনীতির মাধ্যমে এটা করতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে বা আমাদেরকে দেখতে হবে যে আসলে বাস্তবতা কতটুকু। আপনি যদি একটা কথা আপনাকে বলি, আপনি দেখবেন যে রাজনীতির যে কোনো কর্মসূচির কিছু কিন্তু ধরন থাকে, প্যাটার্ন থাকে। যেমন একটা দলের কাউন্সিল হওয়া, একটা দলের বর্ধিত সভা হওয়া, একটা দলের সম্মেলন হওয়া, আর একটি রাজনৈতিক কর্মসূচি পালন করা কিন্তু এক জিনিস নয়। এটা আমাদের নিশ্চয়ই অসীম দেয়া বা এখানে সাংবাদিক পিন্টু সাহেব আছেন, বুঝবেন। আপনি যদি দেখেন যে বিএনপি যখন কাউন্সিল করবে, বিএনপিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মতো একটি ছোট্ট জায়গায় পারমিশন, তাও আগের দিন, অথচ আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানের মতো বিশাল জায়গায় কাউন্সিল করছে। আপনার শাহবাগ থেকে শুরু করে মৎস্যভবন পর্যন্ত রাস্তা সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বৈষম্য, এটা কিন্তু মানুষের সবার দৃশ্যমান চোখে। এটাকে আপনি কোন ধরনের লেভেল ফিলিং ফিল বলবেন? আবার বিএনপি কে জনসভা করতে হলে যে এই কয়টা মাইক ব্যবহার করতে হবে, এর বেশি আপনি পারবেন না, মানে ঘরোয়া ভাবো, অথচ সরকারি দলের উন্মুক্ত, এখানে কোনোই নেই। এগুলি তো আমাদের কাছে দৃশ্যমান। আর যে কথাটি দাদা বলেছে, হ্যাঁ রাজনীতি করতে হলে আমরা জেল খাটবো, মামলা হবে আমাদের বিরুদ্ধে, এটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান অবরুদ্ধ, সেটাই সরকারি করেছে, যে একটি কর্মসূচি বিরোধে অবরুদ্ধ, অথচ যাত্রাবাড়িতে বোম্বিং হচ্ছে, সেই মামলায় তাকে আসামি করা হচ্ছে। এইটা কি রাজনৈতিক প্রতি? খুলনাতে বোমাবাজি হচ্ছে, সেখানে তাকে আসামি করা হচ্ছে। কুমিল্লা বোমাবাজি হচ্ছে, সেখানে আসামি করা হচ্ছে। সুতরাং রাজনীতির যে একটা কালচার, সংস্কৃতি, সেই জায়গা কোথায় নিয়ে পৌঁছিয়েছে আপনি এটা লক্ষ্য করেন। দাদা বলেছে যে তারাও কিন্তু একসময় বিরোধী দল ছিল। আপনি যদি আপনাকে একটা পরিসংখ্যান আপনাকে আমি দেই, যে আওয়ামী লীগের এই 8 বছরে আমাদের নামে প্রায় 27,000 মামলা হয়েছে, এর আসামির সংখ্যা প্রায় 8 লক্ষ। ইতিমধ্যে প্রায় 88,000 নেতাকর্মী জেল কেটে বেরিয়েছে। আমাদের 500-র মতো লোক গুম আছে, বর্তমানে গুম হয়েছে। আমাদের প্রায় 3,000 মতো লোকের হত্যা করা হয়েছে। এইটা কি রাজনীতিক কোন কালচার? আপনি এটা বলেন। দাদা যে কথাটি বলেছে আমি মেনে নেই যে রাজনীতিতে আপনার জেল থাকবে, জুলুম থাকবে, নির্যাতন থাকবে, কিন্তু তারও তো একটা মাত্রা থাকতে হবে। কিন্তু যেটা যদি পরিকল্পিতভাবে হয়, যেমন আপনি দেখবেন আমাদের এই সরকার কিন্তু অনেক ক্ষেত্রে খুবই পারদর্শী দেখাচ্ছে। যেমন আপনি যদি টেলিফোনে কথা বলেন, দেখবেন তাৎক্ষণিকভাবে আপনি কি বলছেন এটা বের করে সরকার কোন দেখাতে পারে, আমরা বহু প্রমাণ দেখেছি। অথচ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়ায় পাওয়া গেল। তো ইন্ডিয়া যেতে হলে তো বাংলাদেশের বহু, হয়তো তাকে সড়ক পথে যেতে হবে, না বিমান পথে যেতে হবে, কোনো পথে তো যেতে হবে। তাহলে গভর্নমেন্ট কি এত বিরাট রাস্তা, এটা কি দেখে নেই যে সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়া চলে যাচ্ছে? এটা গভর্নমেন্ট তাকে ওখানে দিয়ে আসছে, কিন্তু সেটা না বলে বলা হচ্ছে তাকে ইন্ডিয়ায় পাওয়া যাবে। কারণ ইন্ডিয়া একটা লোক পাওয়া গেলে তো তাকে ধরবেই, এটা স্বাভাবিক, অবৈধভাবে। তো সুতরাং এই সরকার শুধু বিরোধী দলের ক্ষেত্রে তার যত রাষ্ট্রের মেকানিজম ব্যবহার হচ্ছে, কিন্তু নিজেদের ক্ষেত্রে কিন্তু আজকেও আপনি দেখবেন যে সিলেটে ছাত্র, যে এমসি কলেজ, যেটা যেখানে অর্থমন্ত্রী ছাত্র ছিলেন, শিক্ষামন্ত্রী ছাত্র ছিলেন, এর আগে ভেঙে 100 বছর আগের শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, মামলা হয়েছে, আসামি খুঁজে পাচ্ছে না। এটা কি বিশ্বাসযোগ্য? আজকেও সেখানে মারামারি হয়েছে, একজন মারা গেছে, কালকে দেখবেন হয়তো মামলা একটি করেছে, আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যদি হয় রাজনীতির আচরণ, তাহলে আপনি কিভাবে সেখানে এই নির্বাচনের আগে, এটা কিন্তু নির্বাচনের আগে হচ্ছে, আর নির্বাচনের সময় এই দলীয় সরকারের অধীনে যদি একটি নির্বাচন হয়, সেখানে প্রশাসন বা সরকারের কি আচরণটা হবে, এটা তো আমরা সহজেই লক্ষ্য করতে পারছি। আজকে যে কথাটি নির্বাচন কমিশন সম্পর্কে, গত 4-5 দিন আগে একটি নির্বাচন হয়েছে বাংলাদেশের, 56টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, বরং স্থানীয়ভাবে নেতা নির্বাচিত হয়। আপনি দেখবেন যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সেখানে নির্বাচন হয়েছে 8টি ইউনিয়নে, সকাল 10টার মধ্যে নির্বাচন শেষ। এটা কি নির্বাচন কমিশন দেখে নেই? এটা কি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি?
যে 8টার মধ্যে বিএনপির প্রার্থীরা বর্জন করেছে, মানে একটা দলের প্রার্থী আপনার 22 দিন 23 দিন নির্বাচন প্রচার চালিয়ে অর্থ খরচ করে তার লোকজনকে নিয়ে মনের সুখে কিসের নির্বাচনতে প্রত্যাহার করবে যদি ওই রকম পরিবেশ না থাকে? আর দেখবেন আওয়ামী লীগরা বলতেছে যে তারা প্রত্যাহার করেছে। যখন আপনার জনগণের মতামত যেখানে প্রতিফলন হবে না, সে ভোট কেন্দ্রে জিতে পারবে না, তার এজেন্টকে দিতে পারবে না, সেই কেন্দ্রে দেখে কি আমরা তাদের বৈধতা দেওয়ার জন্য ওখানে আমরা বসে থাকবো? এইগুলি দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন। আপনার নিশ্চয় মনে আছে, আমার এখনো মনে আছে, যে ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশে নির্বাচন চলছে, সেখানে উনি একটি প্রচারে যাবে, নির্বাচন কমিশন বলেছেন যে আপনি যেতে পারবেন না। তারপরে ইন্দিরা গান্ধী গিয়েছিল, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে দিল্লিতে নিয়ে এসেছে। আজকে এই নির্বাচন বলেছেন যে আপনি যেতে পারবেন না। তারপরে ইন্দিরা গান্ধী গিয়েছিল, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে দিল্লিতে নিয়ে এসেছে। আজকে এই নির্বাচন কমিশন, বরং আমি যতদূর জানি এখানে সাংবাদিক পিন্টু আছে, অসীমদা আছে, ইন্ডিয়ার নির্বাচন কমিশনের চেয়ে আমাদের আইন আরো বেশি শক্তিশালী, আমাদের নির্বাচন কমিশন আরো বেশি পাওয়ারফুল। কই এই যেখানে 10টার মধ্যে কেন্দ্র দখল হয়ে গেছে, ইচ্ছা করলে তো নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দিতে পারতেন। বরং আমরা দেখি বলে যে 2-4টি কেন্দ্রে একটু ডিস্টার্ব, মানে একটু সমস্যা হয়েছে। একটি ইউনিয়ন পরিষদে 9টা কেন্দ্র থাকে। আপনি যদি বাংলাদেশের আপনি দেখবেন যে ইলেকশনে যেতে কত ইউনিয়ন পরিষদে 200, 250, 300, 400 ভোটে। তার মানে এক কেন্দ্র যদি দখল হয়ে যায়, তাহলে আপনি সব কেন্দ্রে ভালো ভোট পেলে তো আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলি তো নির্বাচন কমিশনের দৃশ্যমান অ্যাকশন দেওয়ার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটাও কিন্তু তারা দিচ্ছে না, বরং সরকার যেভাবে তাদেরকে নাড়াচ্ছে সেভাবে তারা নড়ছে। তাইলে সেই নির্বাচন কমিশনের প্রতি আমরা আস্থা বা জনগণ কিভাবে বিশ্বাস করবে? এই জিনিসটা আমরা প্রশ্ন করতে সেই পারি। সংকটের জায়গাটা আমাদের একটু মানে আস্থার জায়গাটা তৈরি করতে হবে। যেমন আমরা দেখছি যে বিরোধী দলকেও আস্থায় নিতে পারছে না, কারণ না, 5 জানুয়ারি নির্বাচন এবং পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। মেহেন্দিগঞ্জে 8টা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন যদি বাতিল করে দিত, তাহলে তো আমার মনে হয় বাংলাদেশের মানুষ তাদেরকে বাহবা দিত। অবশ্যই। জাহিদুল হাসান পিন্টু, এই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে নির্বাচন কমিশন তার যে সাংবিধানিক ক্ষমতা, সেই ক্ষমতাটা শুধুমাত্র 3 মাস আগেই দেখাবে, নাকি অবশ্যই সেই প্রক্রিয়া যে তারা ওই সময় যখন ক্ষমতায়ন হবে তখন তারা সুষ্ঠুভাবে সেই ক্ষমতার প্রয়োগ করতে পারবে, সেই আস্থাটা এখন থেকেই তারা অর্জন করতে পারবেন তাদের কাজের মধ্য দিয়ে? সেই জায়গাটায় তারা তাদের সেই ক্ষেত্রে রোডম্যাপটা কীরকম দেখছেন? যেহেতু ইতিমধ্যেই তারা বিভিন্ন কাজ করছেন, সেইটার ক্ষেত্রে কতটুকু আস্থায় নেওয়া যাচ্ছে বা অন্য দলগুলি নিতে পারবে? আমরা একটা বিরতির পর আপনার কাছ থেকে এটি জানব। আজকের বাংলাদেশে নিচ্ছায় বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জাহিদুল হাসান, যেটি জানতে চাচ্ছিলাম যে আস্থার পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনের যে দায়িত্ব আছে সেটা কিভাবে তারা পালন করতে পারে? দেখেন, এটা নির্বাচন কমিশন ওই নির্বাচনকালীন সরকারের জন্য তো তারা ওত নেন না, তাই না? 5 বছরের জন্য ওত নেন, 5 বছর ধরেই তাদের কাজকর্ম করতে হয়। এখন ভোটার তালিকা প্রণয়ন, সীমানা নির্ধারণ, এগুলো তো তাদের বুকিশ কার্যক্রম। মূল কাজ যেটা আপনার রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনা, এই কাজটাও করতে হতো না। রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনার কাজটা তো নির্বাচন কমিশনের করতে হতো না যদি আপনার রাজনৈতিক দলগুলোর আচরণ ঠিক থাকতো। রাজনৈতিক দলগুলো আচরণ ঠিক করে না বলে নির্বাচন কমিশনের উপরে আপনার চাপটা পড়ে। তো এখন এই জায়গাটায় আমাদের একটা আপনার আক্ষেপ বলতে পারেন, বাংলাদেশে আপনার কোনো নির্বাচন কমিশনই, বিশেষ করে রাজনৈতিক সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশনই ঠিকমতো তার ক্ষমতার প্রয়োগ করতে পারেনি। তাদের যে কি পরিমাণ ক্ষমতা, আপনি যদি সংবিধানের 118 থেকে তো আপনার নির্বাচন কমিশন গঠন বা 126 পর্যন্ত যেই চ্যাপ্টারগুলো আছে, তাদের ক্ষমতা, নির্বাচনকালীন সরকারের তাদের দায়িত্ব, এইগুলোর মানে অবাধ ক্ষমতা, কিন্তু তাদের কখনই আমরা সেই ক্ষমতারগুলো ঠিকমতো প্রয়োগ করতে দেখি না। এটা ব্যক্তির কিছু দুর্বলতা থাকে, যিনি সিইসি নির্বাচিত হন বা নিয়োগ পান, উনার সাহসের কিছু বিষয় থাকে, তারপরে কিছু বিষয় আপনার থাকেন কতটা চাপ সহ্য করতে পারেন। কারণ সরকার সবসময় চাপের মধ্যে নির্বাচন কমিশনকে রাখতে চায় অথবা তাদের এখতিয়ারের মধ্যে রাখতে চায়, এটা সব সময়। যে কারণে আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনগুলো নিয়ে আপনার তুলনামূলক গ্রহণযোগ্য বলা হয়। সেই নির্বাচনগুলো যে আপনার অপোজিশন প্রশ্ন করে নাই বা যারা হেরে গেছে তা কিন্তু না, সবসময় প্রশ্নের মধ্যেই ছিল। আবার যদি দেখেন আরো আগে যদি দেন, আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস সাত্তার, তারা সে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ছিলেন 70 নির্বাচন। হ্যাঁ, সেই 70 নির্বাচনে তো আপনার সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও আওয়ামী লীগ আপনার
বাংলাদেশের জন্ম দিয়ে দিল। এখন এই জায়গাটায় আপনার নির্ভর করবে প্রথমত রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট, তারা কিভাবে আচরণ করবে। তারা যদি আচরণ ঠিক না করে নির্বাচন কমিশন জোর করে কোনোদিন এটা পারবে না। আরেকটি সুষ্ঠু বা অবাধ যে নির্বাচনের কথা আমরা বলি, এটা আইন কানুন দরকার আছে, আইন কানুনের যে দরকার নেই তা না, কিন্তু এই জায়গায় নির্বাচন কমিশন যত শক্তিশালী হোক, এই জায়গায় সরকারের আচরণের উপরে নির্ভর করবে। মূল দায়িত্বটা সরকারের। সরকার যদি চায় একটি বাংলাদেশের মতো রাষ্ট্রে যে সরকারি ক্ষমতায় থাকুক, সে যদি চায় যে একটি প্রশ্নহীন নির্বাচনের আয়োজন করবে, তাহলে এটা সম্ভব। টুকটাক আমাদের চরিত্র তো একদিনে পাল্টাই যাবে না, আমাদের ভোট কেন্দ্র দখলের চরিত্র আমাদের মধ্যে আছে। হ্যাঁ, এটা যে দলই সুযোগ পায় সেই করে, যে ক্ষমতায় আছে সেটা না, ক্ষমতার বাইরে বিরোধী দল কিন্তু তার এলাকা যদি তার নিয়ন্ত্রণে থাকে সেও করে। তারপরে আরেকটা বড় ভূমিকা রাখার হলো আপনার এই জায়গায় ল এনফোর্সাররা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি ভূমিকা রাখবে, এইটা বাংলাদেশের নির্বাচনে একটি বড় প্রশ্ন। আপনি দেখবেন এই বিভিন্ন সময় দেখা গিয়েছে ইলেকশনের আগে দিয়ে এই যে অস্ত্র উদ্ধার অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান বা সন্ত্রাসী ধরার অভিযান চলে, সেই অভিযানগুলো একটি বড় ভূমিকা রাখে। কারণ এখানে মোশাররফ ভাইরা আছেন, অসীমদার আছেন, ওনারা কেন্দ্রীয় নেতা, কেন্দ্র থেকে তারা দেখভাল করেন নির্বাচনগুলি। কিন্তু গ্রামে গঞ্জে যখন নির্বাচনটা হয়, এখানে যদি ধরেন পুলিশ, বিডিআর, র্যাব বা আর্মি, যৌথ বাহিনীর একটা যদি অভিযান হয়, সেই অভিযানে যদি আপনি একটি তালিকা নিয়ে যান যে অমুক সন্ত্রাসী তার বাড়িতে যদি একটা অভিযান চালান, সে যদি দেখা যায় যে ওই 100 জনের তালিকার মধ্যে কথার কথা আমি বললাম যে কেন্দ্র থেকে একটা তালিকা করা হলো যে এখানে 50 জন আওয়ামী সমর্থক বা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী অভিযুক্ত, বা আরো 50 জন ছাত্রদল বা যুব দলের সন্ত্রাসী অভিযুক্ত সন্ত্রাসী। ওই তালিকায় যদি আপনি এখান থেকে একটা করে দিলেন, ওখানে গিয়ে ওই তালিকা চেঞ্জ হতে পারে, যেটা আপনার 2001-এ বিশেষ আলোচনায় এসেছিল। আপনাকে দিলাম এক তালিকা, আপনি গ্রামে গঞ্জে গিয়ে নিয়ে গেছেন আরেক তালিকা। শুধুমাত্র একজন আর্মি অফিসার গিয়ে যদি, একজন মেজর বা একজন ক্যাপ্টেন গিয়ে যদি বলে যে একটা গ্রামের বাড়িতে গিয়ে অমুককে দেখা করতে বলো আমার সঙ্গে, সে তো ওই এলাকা ছাড়া হয়ে যাবে। এই যে ভয় ঢুকিয়ে যায় ইলেকশনের আগে দিয়ে আপনার তাদের ধরার নামে, এখন এই জায়গাটাও আপনার ঠিক করতে হবে। ফলে এই বিষয়গুলিও কি এই রোড ম্যাপের মধ্যে আসা অবশ্যই সেটা রোডম্যাপের মধ্যে আসতে হবে। আপনার এগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে। এখন তারপরে শুধু তা না, আপনার ইলেকশন কমিশনকে এই জায়গায় ওই যে বললাম তার ওই মেরুদণ্ডটা ওখানে কতটা শক্ত দেখাতে হবে। সরকার তো চাইবে এখন অপোজিশনের বা বিরোধী দলের সন্ত্রাসীদের ধরার জন্য সরকারি দলের সন্ত্রাসীকে যখনই ক্ষমতায় থাকুক একটু ছাড় পাওয়ার। ইলেকশন কমিশন সেই জায়গায় একটা নিউট্রাল তালিকা হচ্ছে কিনা সেটা ঠিক, এবং সেটা অবশ্যই 3 মাসে করা সম্ভব না, এখন থেকে সেই তালিকা করা দরকার। এখন থেকে কাজটা করতে হবে। জাদুল হাসান, আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জাদুল হাসান, নির্বাচনকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে, কিন্তু নির্বাচন ভোট সেটাই শেষ কথা কিনা, এই ক্ষেত্রে আর মানে বিগ পিকচারটার দিকে নজর দেওয়া হচ্ছে কিনা গণতন্ত্র? এই জায়গাটায় আমার কিছু স্পষ্ট প্রস্তাব আছে। যেহেতু আওয়ামী লীগ বিএনপি দুদলকে এখানে পেয়েছি, আমি মনে করি বাংলাদেশে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচনই শেষ কথা না। দেখেন, এই বুঝলাম 5ই জানুয়ারির নির্বাচন বিতর্কিত, এর আগের 15ই ফেব্রুয়ারি নির্বাচন বিতর্কিত, কিন্তু গণতান্ত্রিক আমলে আমরা যখন সেকেন্ড টাইম পদার্পণ করি 91 থেকে, যদি আমরা 4টা নির্বাচনের কথা বলি, 91, 96, 2001, 2008, এই 4টা নির্বাচনকে তো গ্রহণযোগ্য, মোটামুটি অবাধ, সুষ্ঠু বলে সার্টিফাইড। এই 4টা নির্বাচন সুষ্ঠু হওয়ার পরেও আমার আজকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলতে হচ্ছে কেন? তারপরেও কেন আমার গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হচ্ছে বা মারামারি কাটাকাটি গত এই 20-25 বছর ধরে করে হচ্ছে? আমরা সেই জায়গাটা নজরই দেই না। যেটা আপনার এই 1990 সালের যে 3 জোটের রূপরেখা ছিল, 19 নভেম্বর যেটা, সেই 19 নভেম্বরের রূপরেখা বিএনপিও ভুলে গেছে, আওয়ামী লীগও ভুলে গেছে। সো আমি বলি নির্বাচনের আগে আমার আরো কিছু বিষয় এজেন্ডা ঠিক করতে হবে। নির্বাচন পরবর্তী সরকারের শাসন ব্যবস্থাটা কি রকম হবে? আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ অথবা বিএনপিকে নিয়ে আসলাম, যে দল ক্ষমতায় আসলো সেই দল আসার পর যদি আবার পরবর্তী ইলেকশনের আগে দিয়ে যে এখন যে অভিযোগগুলি ওনারা করছেন সেই অভিযোগগুলি করতে হয়,
তখন যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে বিএনপি করবে, বিএনপি ক্ষমতা আসলে আবার আওয়ামী লীগ করবে, অথবা সংসদে যে বর্জন বা বয়কটের রাজনীতি, আপনি যে 91-তে বললাম, 91-এ আমার 30% সংসদ বয়কট ছিল। এই সর্বশেষ যেটা আমি এই 10ম নির্বাচনটা বাদ দিই, নবম যেটা খালেদা জিয়া যেটা বিরোধী দলীয় নেতা ছিলেন, যেটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনার 84% বয়কট করেছে আপনার বিরোধী দল। বিরোধী দলীয় নেত্রী 5 বছরে 10 বার সংসদে উপস্থিত ছিলেন। তো আমার এই কালচারই যদি থাকে, আবার যদি অপোজিশন এমন 84% বয়কট করেন, সেই সংসদের আমার দরকারটা কি? আমার আরেকটা বিষয় এই জায়গায় হলো, আপনার আগেই জনগণের সঙ্গে সেই সামাজিক চুক্তিটা করতে হবে। নির্বাচন পরবর্তী আমার গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে বা আমার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলো ঠিকঠাক মতো চলতে দেওয়া হবে কিনা। এবং যদি সেটা না দেয়, সব দলেরই এই চুক্তিতে হ্যাঁ আসার অবশ্যই আমি এটা বিশেষ করে স্টেক হোল্ডার তো এরাই, আওয়ামী লীগ বিএনপি তো পাওয়ারে আসবে ঘুরে ফিরে। তো এই কারণে তাদের কাছে আমার এটা, রাজনীতিতে ধর্মের ব্যবহার কতদূর করবেন না করবেন না, আমার এই শিক্ষা নীতি কি হবে, আমার নারী নীতি কি হবে, এই বিষয়গুলো আগেই সিদ্ধান্ত হওয়া উচিত ভোটের আগে। তারপরে আমার জুডিশিয়ারি কি হবে, আমার দুর্নীতি কি আগের মতোই চলবে নাকি। তো যদি সব আগের মতোই চলে, তো আমার এই সুষ্ঠু নির্বাচনের কোনো ফল তো আমরা পাবো না। মোশাররফ ভাই, আমি অবশ্য এই ক্ষেত্রে অবশ্যই আমরাও পিন্টু ভাইয়ের মতো মনে করি যে আগেই সিদ্ধান্ত হওয়া দরকার। কিন্তু এই মুহূর্তে যেহেতু খুব অল্প সময় আছে, নির্বাচন কমিশনের কাছে আপনাদের বড় প্রত্যাশা কি? কোন কাজগুলি করলে মনে করবেন যে আপনাদের আস্থায় আসবে? না, আসলে নির্বাচন কমিশনের যে কাজটি করতে হবে, সেই কাজটি আমরা বুঝি যে তাদের হয়তো যারা এখন নির্বাহী ক্ষমতা আছে তাদের প্রতি প্রেশার করার বহু সাংবিধানিক অসুবিধা আছে, কিন্তু একটা জিনিস কিন্তু তারা পারে। যেমন নির্বাচন কেন্দ্রিক যে কাজগুলি আছে, যেমন একটা দলের কাউন্সিল করা, একটা দলের জনমত তার পক্ষে নেওয়া, একটা দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা, আপনার তো এইগুলির সাথে কিন্তু আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। এগুলি কিন্তু একটি সৃজনশীল কাজ। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু কঠোর হতে পারে যে আমার নিবন্ধনকৃত দলগুলিকে এই কাজগুলি আমাকে করতে দিতে হবে। এখন আপনি মনে করেন রমজান মাসে ইফতার পার্টি, এটা কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা জনমত সম্পৃক্ত করার জন্য একটা করা। সেখানে আপনি দেখছেন যে বাধা দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, ইফতারের মতো অনুষ্ঠানও ভেঙে দেওয়া হচ্ছে। জনসভা করতে চাচ্ছেন, আপনি সরকার পারমিশন দিচ্ছে না। এখন কোনগুলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে অথবা ক্লাসিফিকেশন করতে হবে যে আমি কোনগুলি দেব না, কোনগুলি। আপনি যদি গড়ে সবগুলি একই দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাইলে কিন্তু সেটা আপনার হবে না। আরেকটি যে কথাটা আমি জাহিদুল আহসান পিন্টুর সাথে আমি একমত করতে চাই, আসলে বাংলাদেশে সাংবিধানিক আরেকটি বড় প্রবলেম আছে, এই জিনিসটা আমাদের দৃষ্টি দিতে হবে, এটা সবার ক্ষেত্রে, যে যারা ক্ষমতা দেশটা মনে করে তাদের। আপনি একজন অপোজিশন থেকে এমপি হতে পারেন, তার কোনো ভূমিকা নেই। এই দৃষ্টিভঙ্গির সামগ্রিকভাবে সবার জন্যই এটা পরিবর্তন করা তার দরকার। কার্যক্রম তাকে নির্দিষ্ট করে দিতে হবে। শেষ হয়ে গেছে, আমি একটু অসীম কুমার উকিলের কাছে জানতে চাইবো যে সবকিছুরই রোড ম্যাপ নানান জায়গা থেকেই আসছে, আমরা উন্নয়নের রোড ম্যাপ, কোথায় যেতে চাই সবকিছু, কিন্তু এই যে রাজনৈতিক পরিবেশ উন্নত করা, সেটাও তো সরকারের দায়িত্ব আছে। সেই ক্ষেত্রে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা বা থাকা উচিত? ভাই মোশাররফ কিছু কথা আগেও বলেছে, বিএনপির চেয়ারপারসনকে আসামি করা মামলায় আসলে হুকুমের আসামি তো হতে পারে যে কোনো অবস্থানে থেকে, এটা নিয়ে মানে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। সালাউদ্দিন বিএনপির পরিকল্পনা মতে ভারতে গিয়েছে, এটা সালাউদ্দিনকে প্রমোশন দেওয়ার মধ্যে দিয়ে এটি প্রমাণিত সত্য। পার্টিতে তার পজিশন সুদৃঢ় করা হয়েছে। বিএনপির নির্বাচন বর্জন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন থেকে শুরু করে মেহেন্দিগঞ্জের স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত, এটার রাজনীতির বৈশিষ্ট্য। এগুলি হত্যা, গুম, খুন, 75, 77, 78 সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের মহানগর ছাত্রলীগের সভাপতি মাহফুজ বাবু অন্তর্ধান হয়েছিল, আজও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর গ্রেনেড হামলা করে আমার নেত্রীকে মারার চেষ্টা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগের প্রথম সারির নেতৃবৃন্দকে মারার চেষ্টা করা হয়েছে, হাসানুল্লাহ মাস্টারকে মারা হয়েছে, শাহ আহমেদ কিবরিয়াকে মারা হয়েছে। হত্যা, গুম, খুনের রাজনীতিটা আসলে চালু হয়েছে বিএনপির হাত ধরে। এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি যে স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমার মনে হয় যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন হবে। আমি সেই জায়গাটায় আমরা এগিয়ে যেতে চাই, নির্বাচন ব্যবস্থা যেটা সময় শেষ হয়ে গেছে। আপনাদের সবাই মিলে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়।